শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসইর 10th ক্লাসের বাংলা ব্যাকরণের পাঠ্য সমাস অধ্যায়ের একেবারে প্রাথমিক পরিভাষা। আজকে আমরা জানবো সমাস শব্দের আক্ষরিক অর্থ কী, সমাস কাকে বলে এবং সমাসের যে প্রাথমিক পরিভাষাগুলি যেগুলি না জানলে কিন্তু আমরা সমাসের প্রকারভেদ গিয়ে ঠিকঠাক বুঝে উঠতে পারবো না। অর্থাৎ সমাসের কোন সমাসের কি বৈশিষ্ট্য সেটা জানার জন্য কিন্তু সমাসের পরিভাষাগুলি জানা, অর্থাৎ একটি সমাসের দৃষ্টান্তের কোন অংশকে কি বলে চিহ্নিত করা হয় সেটা কিন্তু আমাদের জানা একান্তভাবে দরকার। দেখো, আমরা সমাস জিনিসটা হঠাৎ করে জানবো কেন? সমাস জানার এখানেই আবশ্যকতা যে আমরা কথা বলতে গিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করি যে শব্দের পিছনে কিন্তু আরো অনেকগুলো পদ লুকিয়ে থাকে। তাহলে আমরা অনেকগুলো পদ না ব্যবহার করে একটি পদই ব্যবহার করি, একটি শব্দই ব্যবহার করি। তাই কেন ব্যবহার করি না? আমাদের উচ্চারণ করতে সুবিধে হবে এবং কম সময় লাগবে এবং যে শুনছে তারও কিন্তু শুনতে ভালো লাগবে বা সেও এই জিনিসটা ঠিক বুঝে যাবে। তাহলে সমাসের আবশ্যকতা কিন্তু এখানে। সমাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ। তার মানে সমাস প্রক্রিয়ার মাধ্যমে এরকমই কিছু সংঘটিত হয়ে থাকে যেখানে একাধিক পদের সংক্ষিপ্তকরণ করা হয়ে থাকে। ঠিকই ধরেছ, সমাস শব্দের আক্ষরিক অর্থ যেহেতু সংক্ষেপ, সমাস প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখব একটি সংক্ষিপ্তকরণের প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে। তাহলে সমাস শব্দের আক্ষরিক অর্থ আমরা পেলাম সংক্ষেপ। সমাস শব্দের অর্থের মধ্যে আমরা পেলাম সংক্ষেপ। এটা কিন্তু যে কোনো এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রেও তোমরা কোশ্চেন আকারে পেতে পারো। তা সমাস শব্দের অর্থ যেহেতু আমরা সংক্ষেপ পেলাম, এরপর আমরা সমাসের ডেফিনেশনটা ভালো করে বুঝে নিই। তাহলে সমাসের প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্তকরণ ব্যাপারটা সংঘটিত হয়ে থাকে। তাহলে একাধিক পদ একটি পদে পরিণত হয়, যেটা আমাদের এই ক্ষণিকের আলোচনা থেকে উঠে আসছে। কিরকম ভাবে হয় সেটা আমরা একটা উদাহরণ নিয়ে বুঝে নিই। দেখো, ধরো বললাম সিংহ চিহ্নিত আসন। দেখো, লিখেছি সিংহ চিহ্নিত আসন সিংহাসন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একাধিক পদ রয়েছে, সেই পদটি একটি পদে পরিণত হয়েছে। তাহলে এবারে একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকেই শুধুমাত্র সমাস বলে না। কেন না, ধরো আমি বললাম চিহ্নিত সিংহ আসন, তাহলে চিহ্নিত সিংহ আসন এর কোনো অর্থই হয় না। তাহলে কি বলতে হবে? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে বলছে সমাস। কিরকম না, এখানে সিংহ চিহ্নিত আসন এই তিনটে পদ যে যেখানে বসেছে তারা কিন্তু সে সেখানেই বসবে। এদেরকে যদি এলোমেলো করে দেওয়া হয় বা এদের যদি পদের ক্রম অর্থাৎ অর্থ সম্পর্ক বজায় না রাখা হয় তাহলে কিন্তু এরা এই সিংহাসন একটি পদে উপনীত হতে পারবে না। তাহলে সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে বলে সমাস। তাহলে এখানে দেখতেই পাচ্ছ পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ রয়েছে এবং সেটি একটি পদে পরিণত হয়েছে। তাহলে এই প্রক্রিয়াটিকে সমাস বলে অভিহিত করা হচ্ছে। এরপরে চলো দেখি আমরা সমাসের কি পরিভাষা রয়েছে। সমাসের পরিভাষার জন্য আমি তোমাদের কাছে দুটি উদাহরণ আগে তুলে ধরি। পঙ্কে জন্মে যা পঙ্কজ। আরো একটি দৃষ্টান্ত লিখছি, দেখো রাজা ও বাদশা। রাজা বাদশা। তাহলে এই দুটি দৃষ্টান্তের মধ্যে তোমরা একটা জিনিস নিশ্চয়ই কমন লক্ষ্য করতে পারছো যে দেখো একাধিক পদ রয়েছে, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একটি পদে পরিণত হচ্ছে, দুটোর ক্ষেত্রেই তাই। তাহলে এই যে একাধিক পদ রয়েছে এটা একটা অংশ, একটি পদ সৃষ্টি হচ্ছে এটি একটি অংশ, আবার একাধিক পদ নিয়ে দেখো একটা বাক্যাংশ সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকেই সমাসের পরিভাষাগুলো উঠে আসছে। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। প্রথমে জানবো
ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? দেখো, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমরা সেই বাক্য বা বাক্যাংশকেই বলবো যেটা সমস্ত পদকে ভেঙে বা ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে পাওয়া যায়। তাহলে আবার ঘুরিয়ে বলতে পারি, সমস্ত পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশটি তৈরি হয়, এই বাক্যাংশটিকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে অভিহিত করা হয়। তাহলে সমাসের প্রথম পরিভাষা জানলাম আমরা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। তাহলে ব্যাস বাক্য, ব্যাস মানে বিস্তার। দেখো এখানে কিন্তু বিস্তৃত অংশ রয়েছে, বাক্যাংশ রয়েছে, এবং এটি সংক্ষিপ্ত অংশ। পুরো প্রক্রিয়াটার মাধ্যমে সংক্ষেপ করা হচ্ছে, যেটা সমাসের অর্থ। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলছে কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপর আমরা এইখান থেকেই চলে যাচ্ছি যে সমস্ত পদ কাকে বলে। সমস্ত পদ, একেই আবার বলছে সমাসবদ্ধ পদ, একেই আবার বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কাকে বলে? আমরা একবার উল্টো দিক দিয়ে বলবো, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের ওপর সমাস করে যে একটি পদ পাওয়া যায় বা একাধিক পদের ওপর সমাস করে যে একটি পদ পাওয়া যায়, সেই একটি পদকেই বলছে কি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। মানে এর মধ্যেই রয়েছে অনেকগুলি পদ, সেই অর্থে বলা হচ্ছে সমস্ত পদ। আর সমাসের মাধ্যমে আবদ্ধ হয়ে যে পদ, একটি পদ সৃষ্টি হচ্ছে তাকে বলছে সমাসবদ্ধ পদ। তাহলে আমরা সমাসের দ্বিতীয় পরিভাষা কি জানলাম, অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ জানলাম। এরপর দেখো, তোমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ব্যাস বাক্যের অন্তর্গত তো এক একটি আলাদা আলাদা পদ রয়েছে। পঙ্কে, জন্মে, যা, দেখো প্রত্যেকটি আলাদা আলাদা তিনটি পদ। দ্বিতীয় দৃষ্টান্তে দেখো রাজা ও বাদশা, এগুলো সব আলাদা আলাদা একটা পদ মিলে একটা বাক্যাংশ সৃষ্টি হয়েছে। তাহলে এদেরকেও এখানে একটা নাম দেওয়া হয়েছে, কি না সমস্যমান পদ। কি নাম দেওয়া হয়েছে? সমস্যমান পদ। কোনগুলিকে? এই পঙ্ককে, জন্মকে, যাকে, প্রত্যেকটিকে আলাদা আলাদা করে, রাজা ও বাদশা প্রত্যেকটি পদকে আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে কি সমস্যমান পদ। মানে এই ব্যাস বাক্যের, তাহলে সমস্যমান পদ কাকে বলে বললে আমরা কি বলবো না ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে, এখানে কিন্তু এই আলাদা আলাদা ভাবে শব্দটা তোমরা যদি মিস করে যাও তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলে চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? এমসিকিউ এর প্রশ্ন থাকতেই পারে। বা সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? বা ব্যাস বাক্যের ওপর সমাস করে যে একটি পদ পাওয়া যায় তাকে কি বলে? এভাবে কিন্তু এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোনো ক্ষেত্রেই তোমরা কোশ্চেন পেতে পারো। এরপর দেখো আরো একটা মজার জিনিস, যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ব্যাস বাক্যের অন্তর্গত একাধিক, আমি মুছে দিয়ে আবার তোমাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি। দেখো দেখো লিখলাম রাজা ও বাদশা, রাজা বাদশা, আমি দ্বিতীয় দৃষ্টান্তটাই আবার লিখলাম। তাহলে দেখো এখানে আবার একবার আমরা রিভিশন করে নিচ্ছি যে এই অংশটি, এই বাক্যাংশটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এবং এর উপর সমাস করে যে একটি পদ পাওয়া যাচ্ছে এটি সমস্ত পদ। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে আমরা যে বাক্য বা বাক্যাংশ পাই বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাই তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। আর বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্যের উপর সমাস করে যে আমরা একটি পদ পাই তাকে সমস্ত পদ বলে। এবং ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আলাদা আলাদা ভাবে বলে সমস্যমান পদ। এবারে দেখো এই সমস্যমান পদের
পূর্বে অর্থাৎ প্রথমে যে পদ একটি বসে আছে এবং সমস্যমান ব্যাস বাক্যের অন্তর্গত যে সমস্যমান পদগুলির মধ্যে পূর্বে যে সমস্যমান পদ থাকে তাকে বলছে পূর্বপদ, এবং এই ব্যাস বাক্যের অন্তর্গত সমস্যমান পদগুলির মধ্যে শেষে বা পরে যে পদ থাকে তাকে বলছে উত্তরপদ বা পরপদ। তাহলে কি বলছে না, সমস্যমান পদ যে একটা ব্যাস বাক্যের মধ্যে থাকে, এর পূর্বে মানে একটা ব্যাস বাক্যের শুরুতে যে সমস্যমান পদ থাকে তাকে বলছে পূর্বপদ, আর একটি ব্যাস বাক্যের শেষে যে সমস্যমান পদ থাকে তাকে বলছে উত্তরপদ বা পরপদ। তাহলে এই গেল আমাদের টোটাল সমাস অধ্যায়ের পরিভাষা। তাহলে সমাস অধ্যায়ের পরিভাষার মধ্যে প্রথমেই আমরা জেনেছি কি না, সমস্ত পদ বা ব্যাস বাক্য কাকে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে। 2 নম্বরে ছিল তোমাদের ব্যাস বাক্য কাকে বলে বা বিগ্রহ বাক্য কাকে বলে। 3 নম্বরে পেলাম সমস্যমান পদ কাকে বলে। 4 নম্বরে পেলাম পূর্বপদ ও উত্তরপদ কাকে বলে। এবং প্রথমেই আমরা জেনে নিয়েছিলাম সমাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ, এবং সমাস বলতে কি বোঝো বললে আমরা বলবো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। যদি এই কথাটা ছেড়ে যাও তাহলে কিন্তু ডেফিনেশন ভুল। যে একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বলতে হবে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে বলছে সমাস। তাহলে এই গেল আজকে সমাস অধ্যায়ের প্রাথমিক পর্বের আলোচনা। তোমাদের যদি এই অংশের উপর কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই মেসেজ বক্সে কমেন্ট করতে পারো।